আমি মুকেশ মণ্ডল। আমি তোমাদের এখানে কি করাই না, বায়োলজির ক্লাসটা করাই, নিট বায়োলজির ক্লাসটা করাই। ঠিক আছে, নিট বায়োলজির ক্লাস এখানে আমি আগেও কয়েকটা করিয়েছি। তার মধ্যে আমাদের আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে ইকোসিস্টেমের থার্ড পার্ট। ঠিক আছে, ইকোসিস্টেমের দুটো পার্ট অলরেডি হয়ে গেছে। তার মধ্যে কী কী ছিল না, ইকোসিস্টেমের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আর প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এইগুলো হয়ে গেছে। আজকে আমরা যেটা করবো এনার্জি ফ্লো অ্যান্ড এনার্জি পিরামিড। ঠিক আছে, এনার্জি ফ্লো আর এনার্জি পিরামিড, ফুড চেন, ফুড ওয়েভ, এইগুলো আমরা আজকের ক্লাসে দেখব। যদি এর আগে তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তবে অবশ্যই এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ সেগুলোর সাথে এগুলো রিলেটেড। তা আগের ভিডিওগুলো না দেখলে এটা বুঝতে হতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য বলছি আগের ভিডিওগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও। তো এখানে এনার্জি ফ্লো, ঠিক আছে, এর আগের ইয়েতে আমরা দেখেছি প্রোডাক্টিভিটি কি, ডিকম্পোজিশন কি, সেটা দেখেছি। ঠিক আছে, প্রোডাক্টিভিটিতে আমরা পড়তে গিয়ে দেখেছি যে এনার্জি প্রডিউস করে। ঠিক আছে, প্রোডাক্টিভিটি বলতে কি হচ্ছে না, একটা কোনো একটা ট্রপিক লেভেল ঠিক কতটা এনার্জি স্টোর করে রেখেছে বা পরে ট্রপিক লেভেলকে দেওয়ার জন্য কতটা এনার্জি স্টোর আছে, সেটা হচ্ছে তার প্রোডাক্টিভিটি। তো এখানে এনার্জি ফ্লো বা এনার্জির যে জিনিসগুলো আছে, সেই এনার্জি জানতে গেলে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এনার্জিটার সোর্স কী। ঠিক আছে, আলটিমেট সোর্স অফ এনার্জিটা কি, কোথা থেকে পাচ্ছে এনার্জি। ঠিক আছে, ইকোসিস্টেমে কোথা থেকে এনার্জি আসছে, কোনো একটা ইকোসিস্টেমে এনার্জির যে সোর্স, সেই সোর্সটা হচ্ছে কি না সান। ঠিক আছে, সান ইজ দ্য অনলি সোর্স অফ এনার্জি অল ওভার দ্য ইকোসিস্টেম। ঠিক আছে, যত পৃথিবীতে যত রকমের ইকোসিস্টেম আছে সব রকমের ইকোসিস্টেমেরই কিন্তু প্রাইমারি সোর্স হচ্ছে সান। ঠিক আছে, কিসের সোর্স না, এনার্জির সোর্স। এনার্জির সোর্স হচ্ছে কি না সান, একমাত্র এক্সেপ্ট কি হচ্ছে ডিপ সি, যেখানে কিন্তু কোনো কি হবে না, সানলাইট পৌঁছাতে পারে না, তাই সেখানে সান এনার্জি ইউজ হয় না। ঠিক আছে, অ্যান্ড অল ওভার দ্য ইনসিডেন্ট সোলার এনার্জি, অর্থাৎ যতটা সোলার এনার্জি আসে আমাদের পৃথিবীতে বা পৃথিবীর সারফেসে, আর্থ সারফেসে, তার মধ্যে শুধুমাত্র 50% এনার্জি ইজ কি হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েটেড এনার্জি বা রেডিয়েশন এনার্জি। ঠিক আছে, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, অর্থাৎ ফটোসিনথেসিসে কি হচ্ছে না, তারা অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ ফটোসিনথেসিস করার মতো ক্ষমতা আছে 50% এনার্জির। কিন্তু এই 50% এনার্জির মধ্যে শুধুমাত্র 2 থেকে 10% এনার্জি কি হচ্ছে ফর ফটোসিনথেসিসে ইউজ হয় টু সাস্টেন্স দ্য এন্টায়ার লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, এই 2 থেকে 10% এনার্জি কিন্তু পুরো জীবজগৎটাকে বাঁচিয়ে রেখেছে বা বাঁচিয়ে তুলে ধরে রেখেছে। ঠিক আছে, বাকি কিন্তু এনার্জি 98% অফ এনার্জি সানলাইটের যেটা, সেটা কিন্তু সানলাইটে মানে অর্থাৎ তার কি হচ্ছে না, সোলার সিস্টেমে ফিরে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র 2 থেকে 10% এনার্জি কিন্তু আমাদের ফটোসিনথেসিসে ইউজ হয়। এবার এই এনার্জি ফ্লোর কিছুগুলো নিয়ম আছে। ঠিক আছে, প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে ফটোসিনথেটিক অ্যান্ড কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, প্ল্যান্টস ফটোসিনথেটিকও হতে পারে বা এখানে যারা প্রডিউসার্স, ঠিক আছে, তারা তাদের মধ্যে ফটোসিনথেটিক প্ল্যান্ট হতে পারে বা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া যেমন অটোট্রপস এগুলো আছে। তারা কি করছে না, ফিক্স দ্য সান রেডিয়েন্টস এনার্জি টু মেক ফুড ফ্রম সিম্পল অর্গানিক মলিকিউলস, অর্থাৎ এখানে সোলার এনার্জিটা কি হচ্ছে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। সোলার এনার্জি সোলার এনার্জিটা কী করছে না, সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। কেমিক্যাল এনার্জিটা আবার কি করছে না, বিভিন্ন ধরনের মেকানিক্যাল এনার্জি, ফুড এনার্জি, এই ধরনের কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো এখানে এই সানলাইটটাকে কে ফিক্স করবে না, সানলাইটটাকে ফিক্স করছে প্রথম আমাদের ইকোসিস্টেমে প্লান্ট বা প্রডিউসার্স যারা। ঠিক আছে, প্রডিউসার সেটা ফটোসিনথেটিকও হতে পারে, সেটা কেমোসিনথেটিকও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কেমিক্যাল ফিক্সিং যারা, সেটা হচ্ছে কেমোসিনথেটিক, আর যেটা ক্লোরোফিল থাকে সেটা হচ্ছে কি ফটোসিনথেটিক। ঠিক আছে, দাস অল অর্গানিজমস আর ডিপেন্ডেন্ট অন প্রডিউসার্স আইদার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দেয়ার ফুড। ঠিক আছে, তাহলে যত ধরনের প্রডিউসার্স আছে বা অর্গানিজমস আমাদের ইকোসিস্টেমে থাকবে, তারা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হতে পারে। তারা ডাইরেক্টলি কার উপর ডিপেন্ডেন্ট না, প্রডিউসার্সের উপর, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দ্য এনার্জি। ঠিক আছে, এনার্জির জন্য কিন্তু তারা প্রডিউসারের উপর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এই যে এনার্জিটা একটা টপিক লেভেল থেকে পরের টপিকের লেভেল যাবে, এটা হচ্ছে কি এনার্জি ফ্লো। ঠিক আছে, একটা টপিক লেভেল থেকে, অর্থাৎ টপিক লেভেল 1, সেখান থেকে 2-তে গেল, সেখান থেকে 3-তে গেল, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি এনার্জি ফ্লো, এনার্জি ট্রান্সফার। একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেল এনার্জি ট্রান্সফার হওয়ার প্রসেসটা হচ্ছে কি আমার এনার্জি ফ্লো। ঠিক আছে, তো এনার্জি ফ্লোর এখানে কয়েকটা নিয়ম আছে। যেমন কি বলা হচ্ছে, এনার্জি ফ্লো হচ্ছে ইউনিডিরেকশনাল। ঠিক আছে, এনার্জি ফ্লো কি বললাম না, ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশন, ইউনিডিরেকশন। ঠিক আছে, সবসময় একটা দিকেই যাবে, কখনোই রিভার্স হবে না।
ঠিক আছে, কখনোই রিভার্স হবে না এনার্জি ফ্লোটা, এটা একটা ল। সেকেন্ড হচ্ছে আমার কি, সরি, সেকেন্ড হচ্ছে এনার্জি ফ্লো কি হবে না পিরামিডাল হবে। ঠিক আছে, ইউনো ডিরেকশন, সেখানে তার মানে বুঝে নিতে হবে সেটা নন সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল হবে না অবশ্যই, যেহেতু ইউনো ডিরেকশন। সাইক্লিক্যাল হতে মানে কি সেটাকে ডিরেকশন চেঞ্জ করতে হবে, কিন্তু ইউনো ডিরেকশন কোনো ডিরেকশন চেঞ্জ হবে না, তাই সাইক্লিক্যাল হবে না। ঠিক আছে, বা রিভার্স হবে না। আর কিছু পিরামিডাল হবে, সবসময় কম, বেশি থেকে কমের দিকে যাবে এনার্জি ফ্লোটা। ঠিক আছে, অর্থাৎ বেশি এনার্জি থেকে কমের দিকে এনার্জি ধীরে ধীরে কমতে কমতে যাবে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে কি হবে, এনার্জি অলওয়েজ ডিক্রিজিং, এনার্জি ফ্লোটা কি হবে, অলওয়েজ ডিক্রিজিং। ঠিক আছে, অলওয়েজ ডিক্রিজিং, কখনোই কিন্তু এনার্জি ফ্লো ইনক্রিজ হবে না, অর্থাৎ কম থেকে বেশির দিকে যাবে না, সবসময় বেশি থেকে কমের দিকে যাবে। আর কি হচ্ছে এনার্জি ফ্লো, আবার বলা হয় কি না, আমাদের যে থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টারটা আছে সেখানে দুটো ল আছে, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, এবং এনার্জি ফ্লো বলা আছে দুটো ল কিন্তু ফলো করে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দুটো লকেই ফলো করে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে কি না, এদের যে এটা স্টেটমেন্টটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে এনার্জি নেভার ক্রিয়েটেড, ইটস অলওয়েজ কি হচ্ছে ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ঠিক আছে, এই যে ফার্স্ট থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, যে কি হচ্ছে সবসময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এনার্জিকে ট্রান্সফার করা যায়, কিন্তু কি হচ্ছে এনার্জিকে ক্রিয়েট বা ডিস্ট্রয় করা যায় না। হুম, সো এনার্জি ফ্লো তাহলে এখানে কিভাবে থার্মোডাইনামিক্স লটাকে ফলো করছে না, এনার্জি ফ্লো তো কি হবে, সানলাইট থেকে এনার্জি কি হয়, আসে, স্টোর হয়, কোথায় আসে না, প্লান্ট বা প্রডিউসার্সের শরীরে, সেখান থেকে সেটা কনভার্ট হয় কেমিক্যাল এনার্জিতে, কেমিক্যাল মেকানিক্যাল, সোলার, ফুড এনার্জি, এরকম বিভিন্ন ধরনের এনার্জিতে কনভার্ট, অর্থাৎ এনার্জিটা কনভার্ট হতে হতে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কখনোই সেটাকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। ঠিক আছে, তার জন্য বলা হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে ফলো করছে, যেটা হচ্ছে কি যার ফলে এনার্জি ফ্লো সবসময় ইউনি ডিরেকশনাল। ঠিক আছে, অ্যান্ড ফার্দার কি বলেছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাও কিন্তু তারা ফলো করে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেন যে কোনো কিছু কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, একটা এনার্জি লস করতে হয়। ঠিক আছে, কোনো কিছু কাজ করলে তার একটা এনার্জি লস হয়, অর্থাৎ ওয়ার্ক এফিসিয়েন্সি কখনোই আমার 100% হবে না। ঠিক আছে, ওয়ার্ক এফিসিয়েন্সি কি বললাম, কখনোই 100% হবে না, এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কনসেপ্ট বা স্টেটমেন্ট। ঠিক আছে, the second law of thermodynamics states that the processing involves energy transformation will not occur spontaneously unless there is a degradation of energy from a non-random to a random form। ঠিক আছে, অর্থাৎ এনার্জি ট্রান্সফরমেশন যেটা হয় সেটাও কিন্তু কি হচ্ছে একটা কন্টিনিউয়াস বা স্পন্টানিয়াস প্রসেস নয়, এখানেও কিন্তু কি হচ্ছে না কিছু পরিমাণ এনার্জি কি হচ্ছে না লস হয়। ঠিক আছে, এই লস অফ এনার্জিটা কি, অ্যাকচুয়ালি লস অফ এনার্জিটা হচ্ছে হিট এনার্জি। ঠিক আছে, যে পরিমাণ এনার্জি লস হয় সেটা হিট এনার্জি হিসাবে বেরিয়ে যায়। এখানে একটা এনার্জি ফ্লোর একটা রুলস আছে যেটার নাম হচ্ছে কি লিন্ডেম্যানস 10% ল। ঠিক আছে, লিন্ডেম্যানস 10% ল যেটা আছে তার অ্যাকচুয়ালি মেন, এখানে আমরা যেহেতু থিওরিটি মানে নিটের জন্য পড়বো, তাই শুধু আমার জাস্ট মেন জিনিসটাকে মনে রাখাই দরকার, এত বড় থিওরি মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট মেন জিস্ট। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমার কাজে লাগবে। লিন্ডেম্যানসের 10% ল যেটা বলছে, যেটা যে 10% অফ এনার্জি ইজ ট্রান্সফর্ম টু দ্য নেক্সট টপিক লেভেল, অর্থাৎ একটা টপিক লেভেলে যে 100% এনার্জি আছে তার মধ্যে শুধুমাত্র 10% এনার্জিটাই কি হচ্ছে না নেক্সট টপিক লেভেলে যাবে। ঠিক আছে, বাকি 90% অফ এনার্জি কি হবে না সেই টপিক লেভেলে কোনো না কোনো কাজে ইউজ হয়ে যাবে। সেই কাজগুলো কি বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, রেসপিরেশন, রিপ্রোডাকশন, ডাইজেশন, ইনজেশন, ট্রান্সপিরেশন, সার্কুলেশন, প্রত্যেকটা কাজে কিছু না কিছু এনার্জি লাগে, সেই এনার্জিগুলো কিন্তু এখান থেকেই পাবে। সো এই 90% এনার্জি তারা কি করছে না তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে ইউজ হয়ে যাচ্ছে, এবং মাত্র 10% এনার্জি যেটা পরের ট্রপিক লেভেলে যাবে। ঠিক আছে, যেমন এখানে ডায়াগ্রামটা দেখা হয়েছে যে 100 জুল অফ লাইট এনার্জি যেটা সোলার থেকে আসছে, হুম, তার মধ্যে 10 জুল অফ এনার্জি কি হবে, সরি 100 নয়, এটা 1000 জুল। আমরা বলেছি সোলার এনার্জি থেকে যেটা আসে তার থেকে শুধুমাত্র 2% ধরে নেওয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এখানে 1% করে এটাকে 10 ধরা হয়েছে, যে তার 10 জুল অফ এনার্জি অ্যাভেলেবেল ফর ফুড। ঠিক আছে, অ্যাভেলেবেল এজ ফুড ইন প্রডিউসার্স। এই 10 জুল অফ এনার্জিটা কি হচ্ছে না কোথায় যাচ্ছে, পরের ট্রফিক লেভেলে, অর্থাৎ এখান থেকে 1000 এসেছিল, 1000-এর 1% হচ্ছে 100, 100 হচ্ছে এখানে ছিল, তার মধ্যে 10 জুল এনার্জি কি হচ্ছে না তারা
পরের ট্রপিক লেভেলে ট্রান্সফার করছে। 10-এর কি হবে, 10 জুল এনার্জির মধ্যে কিছু পরিমাণ এনার্জি এখানে এরা ইউজ করে নিয়েছে তাদের বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে। এবার এখান থেকে বেঁচে থাকবে কি না 1 জুল অফ এনার্জি, 10-এর 1% মানে 1 জুল, ঠিক আছে, সরি 10 জুলের 10% মানে হচ্ছে 1 জুল, ঠিক আছে, 10%, 10 জুলের 10%, ঠিক আছে, বাই 100 মানে কি হবে 1%, ঠিক আছে, অনলি 1% অফ এনার্জি ট্রান্সফার হবে পরের ট্রপিক লেভেলে। অর্থাৎ ঘাসকে কারা খেলো, হরিণকে কে খেলো, বাঘ সিংহ যাই হোক এরা খেয়েছে। তো শুধুমাত্র পরের ট্রপিক লেভেল 1 জুল অফ এনার্জি ট্রান্সফার হবে এবং 9 জুল অফ এনার্জি লস টু দ্য এনভায়রনমেন্ট অর ইউজ ইন দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। নেক্সট আমরা একটা ডায়াগ্রাম দেখছি। এই ডায়াগ্রামটাতেও দেখো সেই জিনিসই দেখা আছে, একটু এনার্জি লেভেলটা এখানে বেশি দেওয়া আছে। সানলাইট থেকে যেটা আছে তার 10% শুধুমাত্র 1% এনার্জি, তার 1% এনার্জি কত হচ্ছে 1000 জুল। 1000 জুলের 10% আসছে 10,000 জুল ছিল, 10,000 জুল থেকে এলো 1000, 1000 থেকে এলো 100, 100 থেকে এসছে 10 জুল। যে টপ ট্রফিক লেভেলটা টার্সারি ট্রফিক লেভেল আছে বা টার্সারি কনজিউমার্স, সেখানে এসছে মাত্র 10 জুল, ঠিক আছে। অর্থাৎ এরপরে যদি যায় সেটা যাবে কি 1 জুল। তাহলে এত কম এনার্জি দিয়ে তো আমরা লাভ নেই, বা এত দিয়ে তাকে প্রচুর খাবার খেতে হবে, তাই না, এই এনার্জি তো আমরা খাবার থেকে পাচ্ছি। তাহলে এরপরে ট্রফিক লেভেলটা এগোবে না, ঠিক আছে। তাই ট্রফিক লেভেল কি হচ্ছে একটা লিমিটেড পর্যন্ত হয়, আনলিমিটেড হয় না, ঠিক আছে। হয়তো 4টে ট্রফিক লেভেল বা 3টে ট্রফিক লেভেল পর্যন্তই হয়, যেহেতু এনার্জি 90% এনার্জি লস হয়ে যাচ্ছে, শুধুমাত্র 10% এনার্জি ট্রান্সফার হচ্ছে পরের ট্রফিক লেভেলে। তাই আবার উপরের দিকে ট্রফিক লেভেলগুলি খুব কম পরিমাণ এনার্জি ট্রান্সফার হয় এবং এই জন্য কি হচ্ছে না এনার্জি ফুড চেনগুলো খুব ছোট ছোট হয়, ঠিক আছে। 2টো ট্রফিক লেভেল, 3টে ট্রফিক লেভেলের ফুড চেন হয়, ঠিক আছে। ফুড চেন পড়লে আমরা দেখতে পাবো। একটা মডেল আছে, এই মডেলটা একটু ইম্পর্টেন্ট। এই মডেলটা হচ্ছে কি ইউনিভার্সাল মডেল অফ এনার্জি, ঠিক আছে। এই মডেলটার যেমন যদি জানতে হবে আমাকে কে করেছে, ইপি ওডাম, এবং নাম কি ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেল। কি বললাম, ইপি ওডাম, ওডাম, ঠিক আছে। ইনি হচ্ছে এই এনার্জি ফ্লোর মডেলটা দিয়েছেন, ঠিক আছে। এই এনার্জি ফ্লো মডেলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে টোটাল একটা ইনপুট হয়েছে এনার্জি, ইনপুট এনার্জি বা ইনজেস্টেড এনার্জি টোটাল কতটা, সেখান থেকে পুরোটা তো আর ইউজ হয় না, তার কিছু পরিমাণ এনার্জি কি হচ্ছে নট ইউজড, ঠিক আছে, নট ইউজড অর্থাৎ আনইউজড অবস্থায় বেরিয়ে যাচ্ছে এনভায়রনমেন্টে। বাকিটা আছে কি অ্যাসিমিলেটেড এনার্জি, অর্থাৎ ইউজ হচ্ছে এটা। অ্যাসিমিলেটেড এনার্জির মধ্যে কিছু এনার্জি কি হবে না রেসপিরেশন বা আদার্স যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আছে সেইগুলোর জন্য লস হয়েছে। তাহলে বেঁচে থাকবে যেটা, সেটা হচ্ছে তার প্রোডাক্টিভিটি, ঠিক আছে। এই প্রোডাক্টিভিটি হচ্ছে তার আউটপুট, অর্থাৎ নেক্সট টপিক লেভেলে থেকে দেওয়ার জন্য এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বা ফার্দার কোনো অ্যাক্টিভিটির জন্য, তার নিজের শরীরেই কোনো ফার্দার অ্যাক্টিভিটির জন্য এটা কিন্তু ইউজ হতে পারে, যে বা স্টোরেজ এনার্জি হিসাবে ওটা ইউজ হতে পারে, ঠিক আছে। নেক্সট আসছি আমরা ফুড চেন। ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কি হবে না, যেহেতু আমরা এখানে অলরেডি সব কিছুই পড়েই নিলাম, এনার্জি পিরামিড, ফিড সব কিছু পড়ে, সরি এনার্জি পিরামিড না, এনার্জি ফ্লোটাই অনেকটা রিলেটেড ফুড চেন। ফুড চেন কি হবে না, একটা খাবারকে আরেকটা খাবার খাবে এবং তাকে আরেকজন খাবে, এটাই হচ্ছে ফুড চেন, ঠিক আছে। অর্থাৎ ঘাসকে এখানে একটা পোকা খেলো, পোকাটাকে আবার কেউ একজন খেয়েছে, তাকে আবার একটা পাখি খেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুড চেন, অর্থাৎ খাবারটা পরপর খেয়ে খেয়ে যাবে একটা নির্দিষ্ট ওয়েতে, ঠিক আছে। The transfer of energy from green plants through a sequence of organisms in which each eats one below, ঠিক আছে। প্রত্যেকেই তার কি হবে নিচের টপিক লেভেলটাকে খাবে and it in the chain and it is and is eaten by the one above, ঠিক আছে। অর্থাৎ কি হবে is eaten by the one above, মানে সে নিজে কি হবে একজনকে খাবে তার নিচের টপিক লেভেলকে, এবং নিজে কি হবে না পরের টপিক লেভেলের জন্য খাদ্য হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে। অর্থাৎ এ কে খেলো বি, ঠিক আছে, এ কে খেলো না বি, এবং বি কি করবে, বি কে খাবে আবার সি, ঠিক আছে। এটাই বলা হচ্ছে, অর্থাৎ বি একজনের খাদক হিসাবে আর একজনের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে। একজনের খাদক আর একজনের খাদ্য, ঠিক আছে। তাহলে এর খাদক হচ্ছে বি আর সি এর খাদ্য হচ্ছে বি, ঠিক আছে। অর্থাৎ একজনকে খাবে এবং আরেকজনের খাবার হিসাবে ব্যবহার হবে, দ্যাট ইজ ফুড চেন, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে না এনার্জি ট্রান্সফার হয়,
মেনলি ফুড চেনে আমার কি হয়, এনার্জিটা ট্রান্সফার হয়। দেখা যাক বলছে ফুড চেন দু ধরনের হতে পারে, একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন আর একটা হচ্ছে কি ডেট্রিটাস ফুড চেন। গ্রেজিং ফুড চেন কোনটা? গ্রেজিং ফুড চেন, যে ফুড চেনটাতে কি হবে না, স্টার্টিং পয়েন্টে কোনো প্রডিউসার্স থাকবে, ঠিক আছে, অর্থাৎ কোনো গ্রিন প্ল্যান্টস বা প্রডিউসার্স দিয়ে স্টার্ট হবে ফুড চেন, সেটাকে বলা হচ্ছে কি গ্রেজিং ফুড চেন, এবং সেটা চলতে থাকবে তার হার্বিভোরস কার্নিভোরস দিয়ে চলতে থাকবে। যেমন এখানে আগের ফুড চেনটাই দেওয়া আছে গ্রাস, গোট, মেন, ঠিক আছে, অর্থাৎ এখানে প্রডিউসার্স দিয়ে কি হচ্ছে তৈরি হচ্ছে, বা তৈরি হচ্ছে না, স্টার্ট হচ্ছে ফুড চেনটা, ঠিক আছে, তাই এটার নাম হচ্ছে কি গ্রেজিং ফুড চেন। আর এটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, এটা একটু ইম্পর্টেন্ট, কিরকম না, এটা একটু অন্যরকম, যেখানে হচ্ছে বিগিনস উইথ দ্য ডেড অর্গানিক ম্যাটার্স, ঠিক আছে, এই ফুড চেনটা কিন্তু প্রথম স্টার্টিং হচ্ছে ডেড অর্গানিক ম্যাটার দিয়ে, অ্যান্ড কনজিস্ট অফ ডিকম্পোজার্স, অর্থাৎ ডিকম্পোজার্সরা যে ফুড চেনটা তৈরি করে সেটা হচ্ছে কি ডেট্রিটাস ফুড চেন। মেনলি এটা ফাঙ্গি ব্যাকটেরিয়ার শরীরে এই ফুড চেনটা দেখা যায়, ঠিক আছে। এক্সাম্পল কি না, ডেড লিভস, তাকে কারা খাচ্ছে না, তাকে খাচ্ছে ইটেন বাই উড লাউস, কাঠের পোকাগুলো, এবং সেখান থেকে একে খাচ্ছে না ব্ল্যাক বার্ডস, ঠিক আছে, এই ধরনের পোকা একে খাচ্ছে এরা, আবার একে খাচ্ছে দ্যাট ইজ ফুড চেন। ফুড ওয়েভটা ফুড চেনেরই একটা মানে জাস্ট কনজুগেটেড ফর্ম। অনেকগুলো ফুড চেন যখন ইন্টারক্রস হয় সেটাকে বলা হচ্ছে কি ফুড ওয়েভ, ঠিক আছে। ইকোসিস্টেমে যে ফুড চেনগুলো আছে, ফুড চেনগুলো কখনোই কেউ ইন্ডিভিজুয়াল থাকে না, একটা ফুড চেনের সঙ্গে আরেকটা ফুড চেন কি হবে সবসময় ইন্টারকানেক্টেড। যেমন দেখা যায় এখানে চার পাঁচটা ফুড চেন দেওয়া আছে, কর্ন, সেখানে গ্রাসহপার, গ্রাসহপারকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, ঠিক আছে, আবার এইখানটাতে দেখো গ্রাসহপারকে আবার কে খাচ্ছে র্যাট, সরি, হ্যাঁ, গ্রাসহপারকে খাচ্ছে র্যাট, র্যাটকে খাচ্ছে সাপ, সাপে আবার খাচ্ছে ঈগল, ঠিক আছে, এইভাবে ইন্টারকানেক্টেড একে অপরকে। এবার হচ্ছে ট্রফিক লেভেল, ঠিক আছে, ট্রফিক লেভেল কি না, ট্রফিক লেভেল কিছুই না, একটা অর্গানিজমের পজিশন, ফুড চেনের মধ্যে কোনো একটা অর্গানিজমের কি পজিশন হবে সেটা হচ্ছে তার ট্রফিক লেভেল, সেই অর্গানিজমটা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে নাকি মাঝখানে থাকবে ফুড চেনের, সেটা হচ্ছে তার কি ট্রফিক লেভেল। অর্গানিজমস অকুপাই এ প্লেস ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং অ্যাকর্ডিং টু দেয়ার ফিডিং রিলেশনশিপ, ঠিক আছে, উইথ দ্য অর্গানিজম, অর্থাৎ কোনো একটা অর্গানিজমের খাদ্য হিসাবে কার খাবারের যে অভ্যেস বা খাদ্যের যে অভ্যাস, সেই অভ্যাস হিসাবে তার একটা কি পজিশন হবে, কি রিলেশন হবে অন্য একটা অর্গানিজমের সাথে, সেটা হচ্ছে তার ট্রফিক লেভেল। অ্যান্ড দিস ফর্ম এ হায়ারার্কি ইন দ্য ফুড চেন ইজ কল্ড ট্রফিক লেভেল। এবং এটা একটা কি করছেন, একটা হায়ারার্কি তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কি ট্রফিক লেভেল, and refers to the organism's position in the food chain. And each trophic level has a certain mass of living materials at a particular time that is called standing crop. এগুলো আমরা আগেই বলেছি, হোয়াট ইজ স্ট্যান্ডিং ক্রপ, হোয়াট ইজ বায়োমাস, ঠিক আছে। নেক্সট আসছে কি ইকোলজিক্যাল পিরামিড। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম এখানে, এনার্জি ফ্লোর কি, ট্রফিক লেভেল কি, এনার্জি ফ্লোর বিভিন্ন ঘটনা এবং ট্রফিক লেভেলের বিভিন্ন জিনিস। ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল পিরামিডটা হচ্ছে কি না, ইকোলজির যে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন এনার্জি ফ্লো, বায়োমাস, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, এইগুলোকে আমরা যদি পিরামিডিক্যাল স্ট্রাকচারে দেখি সেটাকে বলা হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড, ঠিক আছে। পিরামিডাল স্ট্রাকচারে যদি স্টাডি করি তাহলে সেটাকে বলা হচ্ছে কি ecological pyramid. The trophic structures of an ecosystem is represented in the form of ecological pyramid, and the base of each pyramids represent the producers. প্রত্যেকটা পিরামিড কি, পিরামিড স্ট্রাকচার কি রকম, এইরকম, তাহলে প্রত্যেকটা পিরামিডের বেশি কে থাকবে না, প্রডিউসার্স থাকবে একদম নিচে, এবং একদম উপরে কে থাকবে না, টপ কনজিউমার্স, একদম উপরের দিকে থাকবে হচ্ছে টপ লেভেল অফ কনজিউমার্স। দেখা যাক কত ধরনের পিরামিড হয়, তিন ধরনের পিরামিড হয়, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব পিরামিড অফ নাম্বার। নাম্বার কি হবে, অর্থাৎ পিরামিড অফ নাম্বারে এখানে কি এই পিরামিডে শুধুমাত্র নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কতগুলো আছে সেই রিলেশনশিপটা এখানে দেখাবে, প্রত্যেকটা টপিক লেভেলে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার এই পিরামিড অফ নাম্বারের কাজ, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কতগুলো আছে সেটাই শো করে এখানে, ফার্স্ট বা অর্থাৎ বেস লেভেলে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, সেকেন্ড লেভেলে কতগুলো আছে, সেকেন্ড টপিক লেভেলে, থার্ড টপিক লেভেলে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, সেটাই হচ্ছে তার নাম্বার অফ পিরামিড, সরি পিরামিড অফ নাম্বার। যেমন এখানে একটা দেওয়া আছে দেখুন, গ্রাসল্যান্ডের একটা ইকোসিস্টেম দেওয়া আছে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে কি প্রডিউসার্স প্রচুর থাকে, প্রচুর ছোট ছোট ঘাস পাতা থাকবে, প্রাইমারি কনজিউমার্স তাদেরকে খাওয়ার জন্য প্রচুর এখানে হার্বিভোরস পাওয়া যায়, হার্বিভোরসকে আবার কে খায়, কার্নিভোরস, কার্নিভোরসকে তার খাবে টপ কার্নিভোরস খুবই কম। ধরে নেওয়া যাক এটা ঘাস, ঘাসকে কারা খাচ্ছে, হরিণ,
তারপরে আরো বিভিন্ন ধরনের জীবজন্তু আছে যারা হার্বিভোর, সিংহ নয় হাতি, হার্বিভোর। এই নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আছে 7 লক্ষ, এখানে প্রায় 58 লাখ, এখানে হচ্ছে 7 লাখ। তারপর সেটা কমে আসছে কে না কনজিউমার্স হচ্ছে না মাত্র কত 3 লাখ, ঠিক আছে, বা 3.5 লাখ। এবং সেখান থেকে টপ কনজিউমার যারা আছে ধরো বাঘ, ঠিক আছে, বা সিংহ মাত্র 3টে। তাই হয় ফরেস্টে, তাই থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইকোসিস্টেম অফ গ্রাসল্যান্ডের একটা কি পিরামিড না পিরামিড অফ নাম্বার, ঠিক আছে। এবং কিরকম একটা আপরাইট পিরামিড, অর্থাৎ উপরের দিকে ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে ছোট হয়ে আসছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কমে কমে আসছে, দ্যাট ইজ আপরাইট, ঠিক আছে। কি বললাম? আপ রাইট, ঠিক আছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে। এটাতে আরেকটা জিনিস হতে পারে, এটা একটু অন্যরকম হতে পারে, এর ইনভার্টেডও হতে পারে, ঠিক আছে। নাম্বার অফ পিরামিড বলছি একবার, পিরামিড অফ নাম্বারটা সবসময় কিন্তু, বা নাম্বার পিরামিডটা সবসময় যে আপরাইট হবে তা নয়, এটা উল্টো হতে পারে, বা ইনভার্স বা ইনভার্টেডও হতে পারে। কিরকম? ধরো কোনো একটা, অর্থাৎ প্রডিউসার যেখানে খুব কম থাকবে, যেখানে বেস লেভেলটা খুব ছোট হবে, ইনভার্টেড মানে কি তার উল্টোটা, যেখানে বেস লেভেলটা একদম ছোট, তারপরে বড় হবে টপিক লেভেলটা, ঠিক আছে। তারপরে টপিক লেভেলটা আরো বড়, অর্থাৎ যত উপরের দিকে যাওয়া যাবে টপিক লেভেল, তত নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বাড়বে, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে কি, ধরে নেওয়া যাক ইকোসিস্টেম অফ এ ট্রি, একটা সিঙ্গেল ট্রির মধ্যে যে ইকোসিস্টেমটা থাকে, সেই ইকোসিস্টেমটা যদি আমরা দেখি, তাহলে এই ইকোসিস্টেমটা ইনভার্টেড ইকোসিস্টেমটা বোঝা যাবে। যেমন ধরো একটা ট্রি আছে, সেই ট্রিতে কি হবে, কিছু পোকামাকড় থাকবে, ঠিক আছে। এবং সেই পোকামাকড়কে কারা খাবে না কোনো একটা পাখি খাবে, ঠিক আছে, কোনো পাখি খাবে। একটা ট্রি মানে ইকোসিস্টেম বেস লেভেলটা দেখো, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল একটা জাস্ট, ঠিক আছে, প্রডিউসার্স। পোকা কি হবে, অনেক হাজার হাজার পোকা থাকবে, বা শয়ে শয়ে। কনজিউমার্সের নাম্বারটা কি হবে, পোকাগুলো কি করে পাতাগুলো খায়, গাছের পাতাগুলো, তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়লো, এক থেকে এখানে ধরে নিলাম 100, ঠিক আছে। 100 পোকাকে খাওয়ার জন্য সারাদিনে কত পাখি আসে বলো তো? সারাদিনে হয়তো হাজারো পাখি এসে গাছের মধ্যে বসছে, ঠিক আছে, দ্যাট ইজ সেকেন্ডারি কনজিউমার্স। অর্থাৎ এখানে কি হলো, 1,000 পাখি। তাহলে এই পিরামিডটা কিরকম, এই পিরামিডটা ইনভার্টেড, উল্টো। ওটা ছিল আপরাইট, আপওয়ার্ড, আপওয়ার্ড পিরামিড ছিল। আর এটা কি ডাউনওয়ার্ড, নিচের দিকে ডাউনওয়ার্ড পিরামিড ছিল এটা, এটা বা ইনভার্টেড পিরামিড, ঠিক আছে। অর্থাৎ নাম্বার অফ পিরামিড অফ নাম্বারটা কি হচ্ছে, আমার ইনভার্টেডও হতে পারে, বা আপরাইট বা আপওয়ার্ড পিরামিডও হতে পারে, দু ধরনেরই হবে এখানে। এক্সাম্পল বলে দিলাম, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, যে পিরামিড অফ এ ট্রি, ঠিক আছে। এই এক্সাম্পলটা পরীক্ষাতে অনেক সময় দেই, এবং পার্টিকুলারলি বলে দেই এক্সাম্পলটাই, যে একটা ট্রি ইকোসিস্টেমে যে নাম্বার পিরামিডটা হবে সেটা কীরকম, ইনভার্টেড হবে নাকি আপরাইট হবে নাকি কীরকম হবে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছে কি না পিরামিড অফ বায়োমাস, ঠিক আছে, বায়োমাস পিরামিড। বায়োমাস পিরামিডটা কিন্তু এটা আগেরটা ছিল নাম্বার পিরামিড, এটা হচ্ছে তার কতটা অর্গানিক ম্যাটার আছে সেই কোনো একটা টপিক লেভেলে তার পিরামিড, ঠিক আছে। তো যদি দেখা যায় এই পিরামিডটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে আপরাইট আর হচ্ছে ইনভার্টেড, দু ধরনের হতে পারে। আপরাইট কখন হবে না ইন কেস অফ গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ইনভার্টেড কখন হবে ইন কেস অফ পন্ড ইকোসিস্টেম, ঠিক আছে। পন্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা ইনভার্টেড হবে, আগেরটা ঠিক যেরকম ট্রির ইকোসিস্টেমের ক্ষেত্রে ইনভার্টেড হয়েছিল, এখানে পন্ডের ক্ষেত্রে ইনভার্টেড হবে। ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখলেই বোঝা যাবে। আপরাইটটা দেখি প্রথমে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে প্রচুর ঘাস, তার বায়োমাস অনেক বেশি, বায়োমাস অনেক বেশি হয়। সেখান থেকে যারা খায় তাদের ডিয়ার, এলিফ্যান্ট, এদের কি হচ্ছে হার্বিভোরস, এদের বায়োমাসটা একটু কম, ঠিক আছে, টোটাল বায়োমাস একটু কম প্রডিউসারের থেকে। কিন্তু লায়ন বা টাইগার্স এদের বায়োমাস অনেক কম, ঠিক আছে। তাই এটা হচ্ছে কি না আপরাইট। কি হচ্ছে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনসের ওজন কত হয়, অর্গানিক ম্যাটার হয়তো কয়েক পয়েন্ট কিছু হয়তো মিলিগ্রাম বা মাইক্রোগ্রামে তাদের কি হবে না বায়োমাসটা থাকে, ঠিক আছে। এটা মাইক্রোস্কোপিক অ্যানিমেল ফাইটোপ্ল্যাঙ্কটনস। সেখান থেকে কারা আছে ইনসেক্ট, ইনসেক্ট কম থাকলেও কিন্তু তাদের অর্গানিক ম্যাটার যে ওজনটা বেশি হতে হবে, ঠিক আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন ধরো 1 লাখ আছে, 1 লাখ ফাইটোপ্ল্যাঙ্কটন, 1 লাখ ফাইটোপ্ল্যাঙ্কটনের ওজন হয়তো 1 কিলো হবে না, ঠিক আছে, বা 100 গ্রাম হয়তো হয়েছে। সেখান থেকে ইনসেক্ট, সেখানে যদি আমার কি বলবো 500টাও ইনসেক্ট আছে, তাহলে তাদের কিন্তু ওজন ঠিক তাদের থেকে বেশি হয়ে যাবে। স্মল ফিশ, এবার ইনসেক্টের থেকে স্মল ফিশের ওজন বেশি, ঠিক আছে, এবং তাদের থেকে বিগ ফিশের আরও ওজন বেশি, তাই বায়োমাসটা আরও বেশি। সুতরাং এখানে কি হচ্ছে, এটা ইনভার্টেড কি হবে না পিরামিড হবে, ঠিক আছে। তাহলে পিরামিড অফ নাম্বার এবং পিরামিড অফ বায়োমাস দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি কি পেলাম
ইনভার্টেড পিরামিড পেলাম এবং আপরাইট পিরামিড পেলাম। এখানে পরীক্ষাতে কিন্তু কোনো একটা ইকোসিস্টেমের নাম দিয়ে দেবে এবং বলা হবে যে ইকোসিস্টেমটা কীরকম পিরামিড পেতে পারি আমি, ঠিক আছে। তো এটা একটু মাথায় খেলতে হবে যে আমার যে এখানে কম্পোনেন্টগুলো আছে বা টপিক লেভেল যেগুলো হতে পারে, যেমন ফরেস্টের ইকোসিস্টেমটা আমার কীরকম হবে, সেখানে প্রডিউসার্স কারা, হার্বিভোরস কারা, কার্নিভোরস কারা, ঠিক গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের মতোই হবে, তাহলে এটা অবশ্যই আপরাইট হবে, ঠিক আছে। ঠিক সেরকম এখানে ভাবতে হবে একটু যে টপিক লেভেলে আমার প্রডিউসার্স কারা, প্রডিউসারের নাম্বার কত হতে পারে বা কত থাকে, নাম্বার কেউ মুখস্থ করবে না, একটা ফরেস্টে অবশ্যই সেখানে প্রডিউসার্স বেশি, গাছ প্রচুর থাকে, জেনারেল আইডিয়া। তারপর আসছি আমি নাম্বার অফ পিরামিড অফ এনার্জি, ঠিক আছে। এনার্জি পিরামিডটা কীরকম হবে, এনার্জি পিরামিড পড়া থেকে আমি প্রথমেই বলে দিয়েছি এনার্জি সবসময় ইউনিডিরেকশনাল এবং এনার্জি কী হচ্ছে সবসময় ডিক্রিজিং অর্ডারের দিকে যায়, ঠিক আছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যায়। সুতরাং এখানে কোনো ভাবনা শুধুমাত্র কী হবে না আপরাইট পিরামিড হবে, শুধুমাত্র এরকম হবে, এর কোনো ইনভার্টেড পিরামিড পাওয়া যায় না কোনো ইকোসিস্টেমেই ইনভার্টেড। কারণ এনার্জি আমরা দেখেছি লিন্ডেমান্সের 10% যে লটা, সেটা কি বলা হয়েছে না অলওয়েজ কি হচ্ছে না 90% এনার্জি প্রত্যেকটা ট্রপিক লেভেলে লস করে, শুধুমাত্র 10% অফ এনার্জি কি হচ্ছে পরের ট্রপিক লেভেলটা যাচ্ছে। তাহলে তো প্রত্যেকটা ট্রপিক লেভেলে কি এনার্জি লস করে করে যাচ্ছে, সুতরাং এখানে ইনভার্টেড হওয়ার কোনো চান্সেই নেই, ঠিক আছে। পিরামিড অফ এনার্জি, আবার বলুন, পিরামিড অফ এনার্জি কি হচ্ছে না সবসময় আপরাইটই হবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো মোটামুটি সব দেখে নিলাম। এবার হচ্ছে লিমিটেশন কী কী আছে একটা ইকোলজিক্যাল পিরামিডের আমরা যদি দেখি তাহলে ইট ইনক্লুডস এ সিম্পল ফুড চেন। এখানে কমপ্লেক্স ফুড চেনের উপর পিরামিড করা সম্ভব নয়, কারণ কমপ্লেক্স ফুড চেন যেটা ফুড ওয়েব, অ্যাকচুয়ালি ফুড ওয়েবে কী হয় একটা ফুড চেনের সঙ্গে আরেকটা ফুড চেন সবসময় ইন্টারেক্ট করে থাকে, সেখানে এনার্জির ফ্লোটা দেখা ঠিকভাবে সম্ভব নয়, ঠিক আছে। ইট নেভার কিপ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সেম স্পিসিস বিলঙ্গিং টু অর মোর ট্রপিক লেভেল। একটা অ্যানিমেলস তো অন্য ট্রপিক লেভেলেও থাকতে পারে, ঠিক আছে। একটা ফুড চেনকে যদি আমি অন্যরকমভাবে দেখি তাহলে তো সেটা ট্রপিক লেভেলটা চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একে জাস্টিফাই করা হয় না। অ্যান্ড স্পাইট অফ দ্য ভাইটাল রোল প্লেড বাই স্যাপ্রোফাইটস ও ডিকম্পোজার্স, দে আর নট গিভেন এনি পজিশন ইন দ্য ইকোলজিক্যাল পিরামিডস, ঠিক আছে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আমার পরের ক্লাসটাতে আমি ইকোলজিক্যাল সাকসেশন এবং নিউট্রিয়েন্ট সাইকেলগুলো পড়াবো, ঠিক আছে। তো এখানে আমরা আজকে যে জানলাম এনার্জি ফ্লো, এনার্জি পিরামিড, ট্রপিক লেভেল, এই তিনটে জিনিস এখন দেখলাম, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বে এবং আমরা কোনো এর ইকোলজিক্যাল চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো হয় বা আগামী হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো বা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, ঠিক আছে, চ্যাপ্টারটা শেষ হওয়ার পর। ধন্যবাদ। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবাই দেখতে পায় বা সুযোগ পায় সবাই, ঠিক আছে। থ্যাংক ইউ।